আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমরা আছি আলহামদুলিল্লাহ ভালো। আজকে আমাদের দিনটা ভালো গেল। আমি ঝটপট করে একটু রান্না করেছি কারণ আহ, যতই আপনি অসুস্থ হন, যতই সুস্থ থাকেন, সংসার মানেই মা মানেই পরিবারের সবার খেয়াল রাখা। তো আমিও আসলে আমি একটু ফ্যামিলি কেন্দ্রিক বেশি। তো আমার আসলে এই জিনিসগুলো অনেক বেশি আম, লাগে যে যতই অসুস্থ হয়ে মনে হয় যে বাচ্চারা এসে কি খাবে, আর আয়াদের যেহেতু এক্সাম চলছে, তো ভাবলাম যে আর গতকালকেও বাইরে থেকে খেয়েছে, আজকে বাসায় কিছু রান্না করি। তো ঝটপট করে আমি একটু রান্না করলাম। আপনাদের ইব্রাহিম ভাইও বলেছে এভাবে একটু খেতে ইচ্ছা করছে, তো চেষ্টা করলাম এই অসুস্থ শরীর নিয়ে একটু রান্না করার জন্য। আজকে আমি এখানে হচ্ছে ল্যাম্ব ভুনা করব। ল্যাম্ব ভুনা করার জন্য আমার এখানে মাংস নিয়েছি প্রায় 2-2.5 কেজির মতো। মাংসটা রান্না করার জন্য আমি ভুনা করার জন্য আর কি প্রথমে যেগুলো দিব সেটা হচ্ছে দারচিনি, এলাচ, তেজপাতা, গরম মশলা আছে, লং আছে, তারপরে আস্ত জিরা আছে, পাঁচফোড়ন আছে। পাঁচফোড়নটা খুবই কম পরিমাণে দিতে হবে, জাস্ট একটা ফ্লেভারের জন্য 1 চিমটি পরিমাণ। আর এখানে হচ্ছে এতটুকু পরিমাণ জিরা, মানে আস্ত জিরা। এখানে হচ্ছে আমি পেঁয়াজ কেটে নিয়েছি 2টা, কারণ আমার এই মুহূর্তে 2টা পেঁয়াজ লাগবে। এখানে আমি দিয়ে দিয়েছি প্রায় 7-8 কিউব হচ্ছে আদা রসুন পেস্ট। তো সব কিছু মিলে বিসমিল্লাহ আমি একসাথে দিয়ে দেব। এরপরের ভিতরে দিয়ে দিব আমি তেল, লবণ, হলুদ। জাস্ট যেহেতু এটা ল্যাম্ব বা শিপ এই জাতীয় মাংস, এই জন্য এটার কিন্তু রান্নার প্রসেসিংটা একটু অন্যরকম। নর্মাল আমরা যে গরু মাংস খাই বা মুরগির মাংস খাই সেরকম না, এইটার রান্নার প্রসেসিংটা একটু অন্যরকম হয়। আমি সব কিছু একসাথে দিয়ে এটাকে একদম জোরে জাল দিয়ে আমি মাংসের থেকে যে পানিটা বের হবে সেই পানিটা পুরোটা টানাই ফেলবো, অন্য কোনো মশলা দিব না। কারণ এখন এই মুহূর্তে যদি আমি অন্য কোনো মশলা ব্যবহার করি তাহলে কিন্তু নিচে লেগে যাওয়ার সম্ভাবনাটা অনেক বেশি থাকে। সো আমি এখন এটাই ভালো করে মিক্স করে আমি এটাকে ঢেকে দিয়ে আমি পানি বের না হওয়া পর্যন্ত এবং পানিটা না শুকানো পর্যন্ত এটা জাল দিতে থাকবো। এই বছর যে ওয়েদারে কি হয়েছে একমাত্র আল্লাহ পাক জানে। মানে খুবই এই রোদ, এই মেঘ, এই বৃষ্টি, ঠান্ডা তো যাচ্ছেই না। আর এই জায়গাটা এরকম প্লাস্টার মানে পাকা করে দেওয়ার পরে খুব বেশি ভালো লাগছে, কারণ বন জঙ্গল আর নাই। তো এখন বলছি যে বাকি একটু সিমেন্ট আর বালু নিয়ে এসে এইগুলাও দিয়ে দিতে, কারণ এগুলোর জন্য আরও বেশি এদিকে এলোমেলো লাগবে। কারণ কি বলে এটা, পাথরগুলো সব উঠে উঠে চলে আসবে। তো দেখি বলছে এই জায়গাটাও ঠিক করে দিবে, কয়েকটা দিন যাক। এই কয়েকদিন আসলে আমরা টুকিটাকি দুজনে মিলে এত বেশি এই সমস্ত কাজ করছি, দুজনেরই একটু শরীরে ধরছে, কারণ এগুলো করে আসলে তো আমরা অভ্যস্ত না। নিজের বাড়ি শখের বসে মনে হয় যে পারি করে ফেলবো, কিন্তু পরবর্তীতে কিন্তু একটু সমস্যা তো শরীরের হয়ই। তো আপনার ইব্রাহিম ভাইয়েরও শরীরটা একটু মানে খারাপ বলবো না, বাট একটু ম্যাচ ম্যাচ করছে। আচ্ছা, আমি যে জন্য আসছিলাম এটাই ভুলে গেছি কথা বলতে বলতে। যেহেতু রান্না করছি, জানালা দরজা না খুলে দিলে না ঘরের ভিতরে অনেক গন্ধ হয়ে যায়। এটার ভিতরে পুঁইশাক গাছগুলো দিচ্ছি, এবছর গাছও বাড়তেছে না। লাউ গাছ দিয়ে দিচ্ছি, কালকে শিলাবৃষ্টি হয়েছে, কি হবে জানি না, আল্লাহ ভরসা, আল্লাহর উপরে ছেড়ে দিচ্ছি। আর এখানে হচ্ছে মরিচ গাছ, বেগুন গাছ, একদম পিতি পিতি সব। আর ফুলগুলো তো ফুটেও ফুটছে না, একসাথে সব ফুটবে তখন মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর লাগবে। মাশাআল্লাহ এই গাছটা আমার অনেক বেশি রুষ্ট, এগুলোও হবে আস্তে আস্তে। এটা তো আমি লাস্ট ইয়ার লাগাইছিলাম, মাশাআল্লাহ অনেক ফুল দিছিল। তো অনেকে বলছেন আপু একটা হলুদ ফুল গাছ লাগান, হলুদ গোলাপ। আমার এটা কিন্তু হলুদ গোলাপ, হ্যাঁ আমার হলুদ গোলাপ আছে। এখন এর পাশে সাদা, এখানে হচ্ছে একটা রেনবো টাইপের, রেনবো বলবো না,
হট পিঙ্ক আর সাদার একটু স্ট্রেপ এরকম করে করা, কি মাশাআল্লাহ কি সুন্দর লাগতেছে ঝকঝকে। আর এটাতে একটু ফুটছে ফুটছে, এটা একটু পিচ অরেঞ্জ টাইপের, এখানে আছে গোলাপি, সব মিলায় আসলে আছে। গাঁদা আমার গার্ডেনে অনেক বেশি গাঁদা ফুল উঠছে মাশাআল্লাহ। আমি মানে ছিটাইছিলাম যখন তখন বুঝিই নাই মাশাআল্লাহ যে এরকমভাবে উঠবে, বাট আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ আল্লাহ যে এত সুন্দর করে দিচ্ছে। এগুলো এখানেই থাকবে, আমি এখান থেকে আর মুভ করবো না, যেভাবে আছে এভাবেই থাকবে, এভাবেই ফুটবে। এই জায়গাটা গাঁদা ফুলের জন্যই বরাদ্দ। এখানে টমেটো গাছ দুইটা মাটিতে দিয়ে দিয়েছি, আর এখানে দুইটা একদম পিচ্চি পিচ্চি দুইটা বেগুন গাছ দিছি, জানি না হবে কিনা। লাল শাকগুলো উঠতেছে আস্তে 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 উঠছে। না আমি আপনাদের ইব্রাহিম ভাইকে বোঝাইতেই পারি না যে লাল শাকগুলো না একটু ঝুরঝুরা মাটিতে বা একটু আছে না যে মাটিতে দিতে হয়, তাহলে লাল শাক অনেক সুন্দরভাবে উঠে মাশাআল্লাহ। এগুলো বাঁচতে আমাদের দেশের কৃষকরা কত কষ্ট করে বলেন, অনেক কষ্ট করে কিন্তু একটা ফসল ওনারা ফলায় সারাদিন মাঠে ঘাটে থেকে। এটা কী রে বাবা, মাঠে ঘাটে থেকে এভাবে সুন্দর পরিচর্যা করে ফসল আমাদের জন্য ফলায়। তারপরেও আই নো বাংলাদেশের প্রেক্ষাপটে জিনিসের দাম অনেক বেড়ে গেলে তখন অন্য যারা আছেন তাদের মানে বেতন অনুযায়ী ওভাবে অনেক বেশি হয়ে যায়, সংসার চালাতে কষ্ট হয়। কিন্তু আসলে আমাদের দেশের কৃষকরা অনেক বেশি কষ্ট করে, অনেক বেশি, সেই হিসাবে ওনারা মূল্য পায় না, এটা আমার যা মনে হয় আর কি। আমার দুইটা পিত্তি পিত্তি কী গাছ বলে এখানে, ওই যে কী গাছ বলে যেন, ওইটা উঠছে। কিন্তু সমস্যা হচ্ছে এগুলো কবে বড় হবে আর আমি কবে রান্না করব। মশলা ধনিয়া পাতা তো উঠছে, কত দূর উঠবে বোঝা যাচ্ছে না। আর একটু বড় হোক তখন কেটে কেটে খাবো। লাল গোলাপ ফুটতেছে, আসলে আমার এই গাছের ফুলগুলো না অনেক বেশি সুন্দর হয়, এই গোলাপগুলো অনেক বেশি সুন্দর। আর এই পিঁপড়া যে আমি কী করবো এখন, মারতেও পারি না, কারণ ওই দিন একটা হাদিসে দেখলাম যে তিন চারটা জিনিস মারা হচ্ছে একেবারেই হারাম, তার ভিতরে পিঁপড়া একটা, মৌমাছি একটা। এই পিঁপড়া এই জন্য এরপর থেকে আমি মারতেই পারতেছি না, ঠিক আছে আমি কী করবো, ঝেড়ে ঝেড়ে ফেলে দিই। এরা যে এই গাছের কী পাইছে আল্লাহ জানে, শুধু এসে এসে এই গাছের এই ফুলের উপরে বসে থাকে। আর অনেকে দেখতে চাইছিলেন যে আপু এই গাছের ফুল কি ফুটছে। হ্যাঁ মাশাআল্লাহ ফুটা শুরু করছে। এই যে এই গাছের ওই বাসা থেকে টেনে নিয়ে আসছিলাম সেই গাছটার ফুল এই যে ফুটছে, এরকম সুন্দরভাবে ফুটে আছে। ফুটছে সুন্দর করে ফুটছে। আর এখানকার যে লাল গোলাপটা আমি এখানে দিয়েছি। রিসিপ্টটা কোথায় রাখছি দেখতে হবে। আচ্ছা এটা পোকা আসছে, এটা আমার ওষুধ দিতে হবে। আর রিসিপ্টটা রাখছি কারণ আমার কাছে মনে হচ্ছে গাছটা বেশি হেলদি পড়ে নাই, কারণ এই যে গোড়াটায় এগুলো কেমন কালো, বলেন এই গাছটা কি হেলদি? আমার মনে হচ্ছে না, কারণ এখান থেকে যে আস্তে আস্তে এগুলোতে ধরতেছে, তো হয়তো ভাই গাছটা ফেরত দিব। ডালিয়া গাছ এবার আমি চিন্তা করছি যে আরও একটু বড় হোক, নিচে থেকে পাতা ছেটে ছেটে এটাকে বেশি লম্বা হইতে দিব না আর বেশি ঝাপড়াইতে দিব না। একটা ডাল দিয়ে সুন্দর করে স্টিক দিয়ে আমি এটাকে সুন্দর এতটুকু পর্যায়ে রাখবো, কেটে দিব, ওটাতে যা ফুল হয় হবে। অত লম্বা হয়ে একদম দুলে পড়ার কিছু নেই, আমি এটাই করব। মাশাআল্লাহ আমার হাইড্রেঞ্জার এই গাছটাতে অনেক কুড়ি আসছে, ওগুলোতে অত বেশি আসে নাই, আসবে হয়তো বা। আমার এই গোলাপ গাছটা অনেক লক্ষ্মী, এটা এখানেই ছিল। আর এটাতে তো ফুল কুড়ি আসতেছে। ও দেখেন ওষুধ দেওয়ার সময় হয়ে গেছে, কারণ এটাতে পোকা আসছে, বিকালে দিয়ে দিব দেখি। আর এই গোলাপটা আমার সবার আগে ফুটছে, এত সুন্দর ঘ্রাণ কি বলবো, অনেক সুন্দর ঘ্রাণ। ডাল ঘুটনিটা
বাংলাদেশ থেকে আনা, আসলে অনেক বেশি হেল্প হয়। কারণ ডাল ঘুটা ভালো না হলে কিন্তু ডাল খেতে ভালো লাগে না। আমি তো আগে ডাল রান্নাই করতে পারতাম না, আমি আসলে কোনো রান্নাই পারতাম না আগে। এখন তো মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ বেশ রান্না পারি। তারপরেও অনেক রান্না ভালো হয় না, এরকম আর কি। ডাল ঘুটে গেছে, ডালটা এখন একটু সাদা সাদা দেখা গেলেও ডালটা এখনই একটু কালারফুল হয়ে যাবে। সেটা হচ্ছে আমি ডাল সেদ্ধ হওয়ার পরে আসলে হলুদটা দিই, দিয়ে এখন ঘুটে দিব, ডালের কালার সুন্দর হয়ে যাবে। মাংসটা তো এখানে রান্না হয়ে গেছে। আমি পেঁয়াজ খুবই কম দিয়েছিলাম, কারণ আমি এর ভিতরে ভাজা রসুন আর পেঁয়াজ দিব। এবার এটা সুন্দরভাবে মিক্স করে লবণটা চেক করে আমি হচ্ছে আস্তে একদম স্লো আগুনে দিয়ে রাখবো। আমার তো ইলেকট্রিক, তো আমি 4 বা 5 দিয়ে ঢেকে রেখে দিব। তো মাংসটা একেবারে সফট হয়ে যাবে এবং পেঁয়াজগুলোও গলে যাবে, সুন্দর একটা ভুনা ভুনা ভাব আসবে। আমি সেই যে পেঁয়াজটা ঢেলে এটা হচ্ছে ঢেকে দিয়েছিলাম, আর কিন্তু একবারও তুলি নাই। এখন আমি দেখব, কারণ বন্ধ করার টাইম আসছে, এখন দেখবো যে আমার মাংসের কি অবস্থা। মাশাআল্লাহ এত সুন্দর একটা ঘ্রাণ বের হয়েছে। পেঁয়াজগুলো অলমোস্ট সব হচ্ছে সেদ্ধ হয়ে কিছু কিছু এরকম থাকবে, আমি এটার জন্য আর কি এরকমভাবে দিয়েছি। কিছু পেঁয়াজ যে একদম ঝাল ফ্রাইজের মতন যেরকম থাকবে আস্তে আস্তে, এটার স্বাদও কিন্তু একদম আলাদা থাকে। আপনারা ট্রাই করে দেখবেন, এরকম মাংস খেতে কিন্তু মজাই লাগে। রান্না হয়ে গেছে আমার মিট। আলাপ বানাইতে খেয়ে ফেলছি। খাওয়া শেষ অলরেডি? না, আয়াতকে দিছি। আমার আমি অনেকটুকু খেয়ে আয়াত, আজকে মিট কেমন লাগছে মা? Oh, it's really good. আসলে Yeah. মজা হয়েছে? Yeah. আজকে একটু অন্যভাবে রান্না করছে। আহিল, তোমার কালকে জব ছিল, তুমি কাপড়গুলো উপরে নিয়ে উঠায় নিয়ে যাবা, তুমি যাও আগে ওটা রেখে আসো। দিশা, আমি যেরকম ভুনা চাচ্ছিলাম ওটা মানে মানে ওই মাখা মাখা, তোমার কষানো মাংস কষানো, তো ওইটাই বলতে হতো যে কষানো মাংস খাবো, এটা বলতে হতো না যে আমি ভুনা মাংস খাবো। তো ভুনাতে যে এত ঝোল হয় এটা ঝোল না, কারণ এর থেকে টানানোর পরে মানে এটাই এরকমই হয়। আচ্ছা, কারণ আমি কোনো পানি দেইনি। বুঝতে পারছি। যাক, তবে ডালটা কিন্তু আমি যেমন চাইছি তেমনই হয়েছে। তবে যে ভুনার কষানো মাংস খেতে চেয়েছি, ওটা গরুর মাংসই মজা। ও ঠিক আছে, জীবনে কোনো একদিন খাবো না ভুনা মাংস। ওকে, কোরবানি আহিলের জন্য একটু নেই, নিয়ে নাও। আমি মাংস যখন আহিলের জন্য নেব তখন ভালো লাগবে দেখতে। তাই নাকি? আচ্ছা, আমি ওয়েট করতেছি। আর ওই পাশেরটুকু ঢালাই দেওয়া লাগবে না? ডালাইও দিতে এখন খাবো, খাওয়া দাওয়া করে একটু ঘুমাবো, বুঝছো, রিকভারি। এরপরে দুনিয়ার যত কাজ আছে আবার শুরু করবে নতুন জীবন, বিসমিল্লাহ, ইনশাল্লাহ। আচার টাচার দেওনি তো আবার সাথে? না, ওকে। আয়াদেরটা আহিলকে দিয়ে তো লাভ নাই, তো ওটা আহিলকে দিয়ে দিব না, ওটা আহিলকে খাওয়াতে। নাইস, মাশাআল্লাহ। দিশানের নাকি এরকম বড় বড় অরেঞ্জ খাইতে মন চাইছে, তো দেখি আমি কেটে রাখি, খাবে না তাহলে। বেচারি আমাদের জন্য রান্না করলো। এখন আমি যদি একটু অরেঞ্জ কেটে না খাওয়াই, এই যে অরেঞ্জ, একটা বড় বড় অরেঞ্জ, এগুলো খেতে মন চাইছে। এখন আমি কেটে রেখে দিব। এটাকে মাঝখানে আরেকটা স্লাইস করবো না, এখানে কামড়ায় খেয়ে ফেলবে। তবে ঠিক আছে, এই বড় অরেঞ্জ কিন্তু ইয়ে আছে আপনার, মানে যথেষ্ট জুসি এবং বড়। সো হোপফুলি
সে যেমনটা চাইছে তেমনই আর কি। অনেক দিন হয়েছে বড় বড় অরেঞ্জ খাই না। আবার আমাকে বলছে তার কাটার আলসি লাগে, সো আমি কেটে দিই, তাহলে অ্যাটলিস্ট অরেঞ্জ খাবে। আমি এক পিস খেয়ে দেখবো, এই পিস খাবো না আমি, এগুলো থাকুক অরেঞ্জে। যথেষ্ট জুসি অরেঞ্জগুলো। আচ্ছা, আমরা আরো একটা কাটবো, দুইটা কাটি, কারণ একটাতে পোষাবে না। রান্নার শেষে দুপুরবেলায় সবাই ভাত খেলো, আমার আসলে ভাত খাওয়া হয়নি কারণ ইচ্ছা করছিল না। তো এখন আমি একটু ভাত নিয়ে খাবো। আমার কাছে মিটটা রান্নাটা মজাই লাগছে। আহিলেরও পরীক্ষা ছিল। আহিল, তোমার পরীক্ষা কেমন হয়েছে? তোমার পরীক্ষা টেস্ট কেমন হয়েছে? Nice. নাইস। আজকে কি ছিল? It was the last one. সেটা তো লাস্ট ওয়ান। কি Yeah. এক্সাম ছিল? Maths reasoning paper. সবাইকে খাওয়া দাওয়া করাই রাত্রেবেলায়। আমি ডিউটি শেষ, আয়াদের কালকে পরীক্ষা নাই, সো আমার ছেলেটা একটু রিল্যাক্স হবে। এই মানডে থেকে শুরু করে এই পর্যন্ত তার 5টা পরীক্ষা হয়েছে, সো একটু চাপের ভিতরে ছিল, বাট কালকে নাই। সো আমি বলছি যে খেয়ে দে, একটু চোখ বুলাও, নেক্সট মানডেতে যে পরীক্ষা আছে সেটাতে, তারপর তুমি ঘুমাই যাও। সো সবাই আজকে আর্লি, এমনিতেও আহিল 8:30 9টার ভিতরে ঘুমাই যায়, বাট তার আগেও ঘুমাই যায় কখনো কখনো। আর আয়াত এখন পরীক্ষার জন্য একটু দেরিতে ঘুমাচ্ছে, বাট এমনি সময় তো আর আর্লি ঘুমাই যায়। আমিও এখন ঘুমাই যাব, ওষুধ খাবো আর ঘুমাবো আর কি। সো সবাই আজকের মতন ভালো থাকেন, সুস্থ থাকেন, এবং অবশ্যই নিরাপদে থাকবেন। আল্লাহর কাছে আমাদের জন্য দোয়া করবেন, আমরাও দোয়া করি আপনাদের জন্য। আল্লাহ হাফেজ।